হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজ একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র পরীক্ষা, ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা ক্লাস 12 এবং নিটের জন্যে। ঠিক আছে, তাহলে তোমরা খুব মনোযোগ দিয়ে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর প্রত্যেকটা কথা যদি তোমরা মনোযোগ দিয়ে শোনো তাহলে আশা করছি কনসেপ্ট তোমাদের টোটালি ক্লিয়ার হয়ে যাবে এবং এখান থেকে যে টাইপেরই প্রবলেম আসুক না কেন বা যে টাইপেরই কোশ্চেন আসুক না কেন তোমরা পারবে। ঠিক আছে, তাহলে দেখো এই ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র পরীক্ষা এটা অ্যাকচুয়ালি কি। এখানে আমরা এর আগে দেখবে ইন্টারফারেন্স পড়েছি। লাইটের যে ইন্টারফারেন্স ঘটতে গেলে তার কিছু একটা শর্ত আছে। কি কি শর্ত ছিল? যে দুটো আলোকরশ্মির বা যে দুটো আলোক তরঙ্গের উপরিপাতন হবে সেই আলোকরশ্মি দুটোকে তোমার কি সুষম হতে হবে, অর্থাৎ সুসঙ্গত হতে হবে। সুসঙ্গত দুটো আলোক উৎস থেকে যদি দুটো আলোকরশ্মি গিয়ে একটা আর একটার উপরে বা কোনো একটা বিন্দুতে দুটো যদি উপরিপাতিত হয় তাহলে সেখানে কি হবে, একটা এই ইন্টারফারেন্সের যে ঘটনা সেটা সৃষ্টি হবে। আর সুসঙ্গত আলোক উৎস কিভাবে তৈরি করা যায় সেটা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম। তার মধ্যে একটা ছিল এই ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র পরীক্ষা বা ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র সাহায্যে তোমার কি করা যায়, সুসঙ্গত আলোক উৎস তৈরি করা যায়। তারপরে ছিল লয়েড সিঙ্গেল মিরর এবং ফ্রেনেলের যে বাইপ্রিজম, এই তিনটে পদ্ধতি সেখানে আলোচনা করেছিলাম। এবার দেখো ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র পরীক্ষাটা কি, যে এখানে এস হচ্ছে কি একটা আলোক উৎস, সেই এস আলোক উৎস থেকে দুটো আলোকরশ্মি, এখানে একটা ছিদ্র আছে S1 আর এখানে একটা ছিদ্র আছে কত S2। ওই দুটো আলোকরশ্মি দুটো ছিদ্রতে গিয়ে পড়লো, দিয়ে সেই দুটো ছিদ্র থেকে আলোকরশ্মি বিভিন্ন দিকে গিয়ে কোনো জায়গায় যদি মিলিত হয় তাহলে সেখানে কি ইন্টারফারেন্সের ঘটনা ঘটবে। এবার আমরা জানি যে ইন্টারফারেন্স আবার দুই রকমের হয়, একটা হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আর আরেকটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা গঠনমূলক আর ধ্বংসাত্মক ব্যতিচার। এবার আলোর ক্ষেত্রে যেখানে গঠনমূলক ব্যতিচার সেখানে কি একটা আলোকিত অংশ পাওয়া যাবে, আর ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে কি একটা অন্ধকার অংশ বা কালো অংশ পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র পরীক্ষাতে কি ঘটনা ঘটবে এবং আমরা সেখানে ক্যালকুলেশন করব যতটুকু অংশে আলোকিত আলো পাওয়া যাচ্ছে সেই অংশটুকুর বেদ কত হবে, আর যতটুকু অংশে অন্ধকার হচ্ছে সেই অন্ধকার অংশের বেদ কত হবে। ঠিক আছে, তাহলে ফার্স্টে দেখো এখানে আমরা S0 হচ্ছে কি একটা আলোক উৎস, সেখান থেকে দুটো আলো গেল। এখানে দেখো এরকম একটা তোমার কার্ডবোর্ড ধরো থাকলো, এখানে একটা ছিদ্র করা থাকলো, এখানে একটা ছিদ্র, অর্থাৎ S1 আর S2 দুটো ছিদ্র। আর এই ছিদ্র দুটোর মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে কত 2D। এবার এই ছিদ্রতে দুটো আলোকরশ্মি পড়লো, তাহলে এইবার এই ছিদ্র থেকে আলো তোমার এই দিকে যাবে, আর এখানে এইটা হচ্ছে কি একটা পর্দা। এবার পর্দার বিভিন্ন অংশে তোমার কী হবে, ওই আলোগুলো পড়বে। তাহলে এখানে দেখো আমরা একটা কেস নিয়েছি, এই জায়গাটা S1 থেকে একটা আলোকরশ্মি এখানে C বিন্দুতে গেল, আর S2 থেকে একটা আলোকরশ্মি C বিন্দুতে গেল। এবার এখানে তুমি যদি দেখো যে S1C আর S2C এই দুটো পথ কি সমান, তাহলে যদি দুটো আলোকরশ্মির মধ্যে কোনো রকম পথ পার্থক্য না থাকে তাহলে তাদের মধ্যে দশা পার্থক্যও থাকবে না। কেন? কারণ আমরা জানি দেখো ফেজ ডিফারেন্স এটা ইকুয়াল টু কী হয়, 2π/λ ইন্টু পাথ ডিফারেন্স। তাহলে এখানে পাথ ডিফারেন্সটা কি 0, তাহলে ফেজ ডিফারেন্স 0 হবে, অর্থাৎ দুটো আলোকরশ্মি সমদশায় C বিন্দুতে গিয়ে মিলিত হয়েছে। আর সমদশায় যদি দুটো আলোকরশ্মি কোনো একটা জায়গায় মিলিত হয় আমরা দেখেছি সেখানে কি কনস্ট্রাকটিভ বা গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হয়। তাহলে এখানে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হচ্ছে মানে কি এই জায়গাটা একটা আলোকিত অংশ পাওয়া যাবে। ঠিক আছে, এইবার এই S1 থেকে আর একটা আলোকরশ্মি গেল এই P বিন্দুতে, আর S2 থেকে একটা আলোকরশ্মি গেল P বিন্দুতে। এবার এই P বিন্দুতে যে দুটো আলোকরশ্মি গিয়ে উপরিপাতিত হয়েছে
দেখো সেই দুটো আলোক রশ্মির কি একটা পথ পার্থক্য আছে, তাহলে যদি পথ পার্থক্য থাকে তাহলে সেখানে কি দশা পার্থক্য থাকবে, আর দশা পার্থক্য বা পথ পার্থক্যর উপরে ডিপেন্ড করবে যে ওই পি বিন্দুতে গঠনমূলক ব্যতিচার হবে না ধ্বংসাত্মক ব্যতিচার হবে। আমরা এর আগে দেখেছি তোমার পথ পার্থক্য কত হলে গঠনমূলক ব্যতিচার হয়, পথ পার্থক্য কত হলে ধ্বংসাত্মক ব্যতিচার হয়। ঠিক আছে, তাহলে তুমি ধরে নাও এই সি বিন্দু থেকে পি বিন্দুর যে দূরত্ব, সেই দূরত্বটা হচ্ছে কি এক্স। ভালো করে লক্ষ্য করো, তাহলে এখানে সি বিন্দুতে কি আমরা দেখলাম গঠনমূলক ব্যতিচার হবে, এক কথায় সি বিন্দুতে আলোকিত অংশ পাওয়া যাবে। আর সি বিন্দুকে তোমার বলা হয় কেন্দ্রীয় চরম বিন্দু, মানে এখানে আলোর উজ্জ্বলতা কি হবে, বেশি হবে, অর্থাৎ যেহেতু এখানে আলোকিত অংশ পাওয়া যাচ্ছে। এবার দেখো এই দিকে বিভিন্ন বিন্দুতেও তো আলো এরকমভাবে মিলিত হবে, এবার দুই দিকে কি তোমার গঠনমূলক ব্যতিচার হবে না ধ্বংসাত্মক ব্যতিচার হবে, সেটা ডিপেন্ড করবে পথ পার্থক্যের উপরে। এবার পি বিন্দুতে যে দুটো আলোক রশ্মি গিয়ে পড়লো তাদের মধ্যে কি আমরা পথ পার্থক্য বার করব। ঠিক আছে, তাহলে পথ পার্থক্য বার করার সময় ফার্স্টে আমরা এই S1P এটা সমান কত হচ্ছে বার করব। ভালো করে দেখো এটা আমি কীভাবে বার করছি, দেখো S1P তার স্কোয়ার এটা সমান কী হবে। দেখো এখানে এই S1 থেকে এই দিকে যদি আমি একটা এরকম রেখা টানি, এই যে বিন্দুটা এটা তুমি ধরে নাও এ বিন্দু, তাহলে এখানে দেখো S1AP একটা কি সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান কি অতিভুজের স্কোয়ার। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে S1Pটা হচ্ছে কি অতিভুজ, আর S1A এটা হচ্ছে ভূমি, আর AP হচ্ছে কি লম্ব। ঠিক আছে, তাহলে এটা লিখতে পারি S1P তার স্কোয়ার এটা সমান হচ্ছে দেখো S1A, আর S1A মানে দেখো সেটা কত D, অর্থাৎ এই ছিদ্র থেকে পর্দার যে দূরত্ব সেটা আমরা কত ধরেছি ক্যাপিটাল D। তাহলে এখানে কি হলো ক্যাপিটাল D তার স্কোয়ার প্লাস কি হবে লম্ব স্কোয়ার, তাহলে লম্ব মানে দেখো এইটুকু। এবার দেখো টোটাল এই ডিস্টেন্সটাকে আমরা কত ধরেছি x। ঠিক আছে, আর টোটাল ছিদ্রটার দূরত্ব কত 2D। তাহলে এই যে মধ্যবিন্দু, এই মধ্যবিন্দুটাকে তুমি ধরে নাও O, তাহলে OS1 এই দূরত্বটা কত হবে স্মল d হবে। তাহলে দেখো এই যে দূরত্বটা এটা হচ্ছে কত স্মল d, তাহলে টোটাল এইটুকু মানে কি দেখো এস থেকে যদি স্মল ডিটা বাদ দিই তাহলে দেখো এপি আসবে। তাহলে এপির জায়গায় আমরা কি লিখছি এক্স মাইনাস ডি তার কি স্কোয়ার, এটা কি পেলাম S1P। ঠিক একই রকমভাবে যদি আমরা S2P বার করি বা S2P তার স্কোয়ার করি তাহলে এটা সমান কি হবে, তার জন্য আমি এই S2 থেকে এই দিকে এরকম একটা রেখা টানলাম, এই রেখাটা হচ্ছে কি B। এবার ভালো করে দেখো S2BP একটা কি সমকোণী ত্রিভুজ, তাহলে তার ক্ষেত্রেও আমরা কি লিখতে পারি অতিভুজের স্কোয়ার এটা সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে দেখো এটা হচ্ছে কি ক্যাপিটাল D তার স্কোয়ার প্লাস এইখান থেকে B থেকে P এইটা কতটা হবে ভালো করে দেখো এইটুকু যেটা সেটা D, তাহলে এখানে এই যে দূরত্ব এটাও কি হবে D হবে। তাহলে এটা D হলো আর এটা X, তাহলে টোটালটা কত, টোটালটা দেখো X প্লাস D এটা হবে, তাহলে তার আবার কি স্কোয়ার, তাহলে X প্লাস D পুরোটার কি হলো স্কোয়ার হলো। ঠিক আছে, এইবার এখানে আমরা দেখো S1P পেলাম আর S2P তার স্কোয়ারটা পেয়েছি। এবার এখানে এইটা থেকে এইটা বিয়োগ করো, তাহলে কি আসবে ভালো করে লক্ষ্য করো S2P তার স্কোয়ার মাইনাস S1P তার স্কোয়ার এটা সমান কী হবে, তাহলে এইটা থেকে এইটা বাদ, তাহলে এখানে দেখো দুই জায়গায় D স্কোয়ার আছে, তাহলে D স্কোয়ারটা কেটে দাও, তাহলে X প্লাস D তার স্কোয়ার মাইনাস X মাইনাস D তার স্কোয়ার। ঠিক আছে, এটা দেখো তাহলে কার সূত্র A প্লাস B তার স্কোয়ার মাইনাস A মাইনাস B তার স্কোয়ার, তাহলে এইটা সমান হবে দেখো 4AB অর্থাৎ 4XD এটা আসলো। এবার এখানে যেটা আছে এটাকে আমরা এরকমভাবে ভাঙছি S2P মাইনাস S1P
ইন্টু তোমার S2P প্লাস S1P, এটা সমান কত 4xd, এটা আসলো। এবার এখান থেকে S2P মাইনাস S1P, এটা সমান কত দেখো 4xd ডিভাইডেড বাই কত হবে এইটা, অর্থাৎ দেখো S2P প্লাস S1P। এইবার যদি ধরো এই ক্যাপিটাল ডি এর মানটা অর্থাৎ এই ছিদ্র থেকে পর্দাটা অনেক বেশি দূরে হয়, তাহলে দেখো এই S1P আর S2P প্রায় কী হবে সমান হবে। ছিদ্রটা যদি কি অনেক দূরে থাকে তাহলে দেখো এই দূরত্ব দুটো অনেক বেশি, তাহলে সেই তুলনায় ডিটা কি অনেক ছোট। তাহলে যদি ছিদ্র থেকে পর্দাটা অনেক বেশি দূরে থাকে তাহলে তখন দেখো এই S2P আর S1P এটা কি হবে প্রায় সমান হবে। আর সেই সমানটা আবার কার সঙ্গে হবে ডি এর সঙ্গে, তাই না? বা আরেকটা তুমি ভাবতে পারো, পি বিন্দুটা যদি সি বিন্দুর কি খুব কাছাকাছি থাকে তাহলে S2P আর S1P কি প্রায় সমান হবে। এবার এই দুটো যদি প্রায় সমান এবং সেই সমানটা আমরা কার সঙ্গে করছি, এটা দেখো প্রায় ডি এর সঙ্গে সমান হবে। তাহলে এই জায়গাটায় যদি আমরা ডি লিখে দিই তাহলে এখানে আর একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, দেখো আমরা এই জায়গাটায় S2P আর S1P সমান করছি কিন্তু এখানে সমান করছে না, কেন? কারণ দেখো এখানে তুমি যদি সমান করে দাও S2P আর S1P তাহলে টোটাল এই পার্টটা কি জিরো হয়ে যাবে। তাহলে দেখো পথ পার্থক্য যেটা সেটা কি আর কিছুই পাওয়া যাবে না। তাহলে আমি সমানটা কোন জায়গাটায় করছি এই জায়গাটায়, এবং সেটা প্রায় কার সঙ্গে সমান ডি এর সঙ্গে সমান। তাহলে এটাও ডি এটাও ডি, তাহলে দুটো ডি যোগ করলে কি হবে 2D হবে। তাহলে আলটিমেট এখানে ইকুয়েশনটা কি আসবে 4xd বাই কত 2 ইন্টু ক্যাপিটাল ডি, ঠিক আছে? তাহলে এখানে দেখো S2P মাইনাস S1P এটা সমান কত, এটা সমান হচ্ছে দেখো এবার ডি 2 টু একটা কাটবে 2xd বাই কত ক্যাপিটাল ডি, এইটা আসছে কি পথ পার্থক্য। তাহলে এখানে দেখো S1 থেকে যে আলোক রশ্মিটা গেল আর S2 থেকে যে আলোক রশ্মিটা গেল ওই দুটো আলোক রশ্মির মধ্যে পথ পার্থক্য 2xd বাই কত ক্যাপিটাল ডি। এবার পথ পার্থক্যের উপরে ডিপেন্ড করবে যে পি বিন্দুতে কি গঠনমূলক ব্যতিচার হবে না ধ্বংসাত্মক ব্যতিচার হবে। দেখো আমরা দেখেছি গঠনমূলক ব্যতিচার হলে সেখানে পথ পার্থক্য কি হয়, গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে ছিল পথ পার্থক্যটা λ/2 এর কি জোড় গুণিতক, আর ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে শর্তটা কি ছিল λ/2 এর কি বিজোড় গুণিতক, ঠিক আছে? তাহলে এইবার এখানে তুমি ধরে নাও এই পি বিন্দুতে, এইবার আরেকটা জিনিস, পি বিন্দুতে যে গঠনমূলক বা ধ্বংসাত্মক যে ব্যতিচারটা হোক না কেন সেটা দেখো 1 নাম্বার হতে পারে, 2 নাম্বার হতে পারে, 3 নাম্বার হতে পারে। অর্থাৎ এখানে দেখো ব্যতিচার ঘটবে, তো এখানে সি বিন্দুতে কি পেয়েছি আমরা আলোকিত অংশ, আর তার দুই পাশে দেখো কি গঠনমূলক এবং ধ্বংসাত্মক ব্যতিচার হবে, এই দিকেও হবে এই দিকেও হবে। তাহলে দুই দিকে কি আলোকিত অংশ এবং অন্ধকার অংশ পাওয়া যাবে। অর্থাৎ এখানে যদি তোমার এইটা হচ্ছে কি আলোকিত অংশ, তারপরে অন্ধকার অংশ, আলোকিত অংশ, এরকমভাবে কি পাওয়া যায়। এবার পি বিন্দুতে কততম আলোকিত অংশ বা কততম অন্ধকার অংশ হবে সেটা তো আমরা জানি না। তাহলে আমরা জাস্ট ধরে নিচ্ছি যে পি বিন্দুতে n-তম একটা অন্ধকার অংশ বা গঠনমূলক ব্যতিচার বা ধ্বংসাত্মক ব্যতিচার ধরো হলো। তাহলে ফার্স্টে আমরা দেখো পি বিন্দুতে n-তম গঠনমূলক ব্যতিচার হলে তাহলে পি বিন্দুতে যদি n-তম গঠনমূলক ব্যতিচার হয় তাহলে এই যে পথ পার্থক্যটা আমরা পেয়েছি সেটা কার সঙ্গে সমান হবে λ/2 এর জোড় গুণিতকের সঙ্গে সমান হবে। তাহলে এখানে n-তম ধরেছি, তাহলে 2 ইন্টু হচ্ছে xn ইন্টু ডি বাই কত ক্যাপিটাল ডি। কেন এখানে xn লিখলাম, কারণ দেখো সি বিন্দু থেকে পি বিন্দুর যে দূরত্ব x
এবার ওখানে আমরা ধরে নিচ্ছি পি বিন্দুতে এনতম কি গঠনমূলক ব্যতিচার হচ্ছে, আর ওই এনতম গঠনমূলক ব্যতিচারের দূরত্ব সি বিন্দু থেকে কত xn। তাহলে এইটা এবার এইটার সমান তোমার কত হবে 2n ইন্টু কত λ/2। অর্থাৎ এর আগে আমরা দেখেছি যে λ/2 এর কি জোড় গুণিতক হতে হবে, যদি λ/2 এর জোড় গুণিতক হয় তবেই কি হবে গঠনমূলক ব্যতিচার হবে। ঠিক আছে, তাহলে এবার এখান থেকে দেখো এই দুই কেটে গেল, তাহলে এখান থেকে xn এটা সমান কত আসবে, এটা দেখো আসবে n ল্যামডা ক্যাপিটাল ডি, এখানে n আছে ল্যামডা আছে আর এই ক্যাপিটাল ডিটা ওখানে চলে গেল, আর নিচে দেখো কি 2 ইন্টু স্মল ডি এটা চলে আসলো। তাহলে এটা হচ্ছে nতম গঠনমূলক যদি ব্যতিচার ঘটে তাহলে সেটা সি বিন্দু থেকে কি দূরত্ব, সেই দূরত্বটা কি n ল্যামডা ডি বাই কত 2d। এবার দেখো nতম এইটা, তাহলে এর পরে যদি আরেকটা আমরা গঠনমূলক ব্যতিচার ধরি তাহলে n+1তম যদি তোমার গঠনমূলক ব্যতিচার ঘটে তাহলে তখন এটা কি হবে xn+1, তাহলে সেটা সমান কি হবে, সেটা সমান তোমার আসবে দেখো n+1 ইন্টু ল্যামডা ইন্টু ক্যাপিটাল ডি বাই ইন্টু 2d। তাহলে ভালো করে দেখো পি বিন্দুতে যদি nতম হয় গঠনমূলক ব্যতিচার তাহলে সেখানে ওই সি বিন্দু থেকে ওই পি বিন্দুর দূরত্ব কোনটা এইটা, আর তারপরে আরেকটা যদি গঠনমূলক ব্যতিচার হয় মানে একটার পরে তাহলে এখানে এটা হচ্ছে কি n+1তম, তাহলে n+1তম গঠনমূলক ব্যতিচার আর nতম গঠনমূলক ব্যতিচারের মধ্যে দূরত্ব কত হবে, জাস্ট ভালো করে লক্ষ্য করো এখানে একটা গঠনমূলক ব্যতিচার আর এখানে একটা গঠনমূলক ব্যতিচার, তাদের মধ্যে তো একটা পার্থক্য আছে, দূরত্ব আছে, সেই দূরত্বটা কত হবে। তাহলে এখানে দেখো পরপর দুটি গঠনমূলক ব্যতিচারের, দেখো গঠনমূলক ব্যতিচার মানে কি পরপর দুটো আলোকিত অংশ, তাহলে পরপর দুটি গঠনমূলক ব্যতিচারের মধ্য দূরত্ব, এই দূরত্বটা কত, তাহলে দেখো xn+1 মাইনাস কত xn এইটা, তাহলে এই দূরত্বটা এবার আমরা ক্যালকুলেশন করব। তাহলে এটা আছে n+1 ইন্টু ল্যামডা ইন্টু ক্যাপিটাল ডি বাই 2 ইন্টু স্মল ডি মাইনাস n ল্যামডা ক্যাপিটাল ডি বাই 2 ইন্টু স্মল ডি। তাহলে এটাকে তুমি যদি গুণ করে দাও তাহলে দেখো n ল্যামডা ডি বাই 2d প্লাস ল্যামডা ডি বাই 2d, তাই তো, তাহলে একটা একটা কেটে যাবে, তাহলে আলটিমেট এটার ইকুয়েশন কি আসবে ল্যামডা ইন্টু ক্যাপিটাল ডি বাই 2 ইন্টু স্মল ডি। এই যে পরপর দুটি গঠনমূলক ব্যতিচারের যে পার্থক্য সেটাকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করলাম, তাহলে সেই ওয়াই সমান কত ল্যামডা ডি বাই 2d। অর্থাৎ এখানে পরপর দুটো যে আলোকিত অংশ পাওয়া যাচ্ছে সেই পরপর দুটি আলোকিত অংশের মধ্যে যে দূরত্ব সেই দূরত্বটা কত ল্যামডা ডি বাই কত 2d। তাহলে এইটা হলো যদি গঠনমূলক ব্যতিচার হয় তাহলে তার ক্ষেত্রে। এইবার আমরা দেখব যদি ধ্বংসাত্মক ব্যতিচার হয়, দেখো আমরা তো এখানে শিওর না যে পি বিন্দুতে গঠনমূলক হবে না ধ্বংসাত্মক হবে, তাহলে যদি গঠনমূলক হয় তাহলে তার শর্ত এইটা, আর যদি ধ্বংসাত্মক হয় তাহলে তার ক্ষেত্রে শর্তটা এবার আমরা কি নির্ণয় করব। তাহলে ভালো করে দেখো, আর এর আগে আমরা দেখেছিলাম যে পি বিন্দুতে বা যে কোনো আলোকরশ্মি দুটো যদি কোনো একটা জায়গায় মিলিত হয় তাহলে সেখানে ধ্বংসাত্মক ব্যতিচারের শর্তটা কি ছিল, যে সেখানে পথ পার্থক্যটা λ/2 এর কি বিজোড় গুণিতক হবে। তাহলে 2 নাম্বার দেখো পি বিন্দুতে nতম ধ্বংসাত্মক ব্যতিচার হলে দেখো তাহলে ধ্বংসাত্মক যদি ব্যতিচার হয় তাহলে এই পথ পার্থক্যটা কী হবে λ/2 এর এই বিজোড় গুণিতক হবে। হ্যাঁ, তাহলে দেখো 2 ইন্টু xn ডি বাই কি আছে ক্যাপিটাল ডি, এটা সমান হচ্ছে 2n+1 ইন্টু কত λ/2, তাহলে λ/2 এর কি বিজোড় গুণিতক হলো,
এটা দেখবে এর আগে আমরা দেখেছি। তাহলে এখান থেকে এক্স এন তার ভ্যালু যদি আমরা বার করি, এক্স এন ইকুয়াল টু কী হবে, তাহলে দেখো 2n + 1 ইন্টু λ/2, আর এখানে ডিটা উপরে উঠে গেল আর 2dটা কি নিচে নেমে গেল। ঠিক আছে, এবার তারপরে যদি আমরা n+1 তম ধ্বংসাত্মক ব্যতিচারের কথা ভাবি, তাহলে এটা কি হবে xn+1, এটা সমান তাহলে কি হবে, দেখো 2 ইন্টু n এর জায়গায় কত n+1 ইন্টু কত λ/2 ইন্টু এখানে কত আসবে, আচ্ছা এখানে +1 হবে, তাহলে +1 ইন্টু λ/2 ইন্টু এখানে কত ক্যাপিটাল ডি বাই কত 2d। তাহলে এটা হচ্ছে n+1 তম কি ধ্বংসাত্মক ব্যতিচার, আর এটা হচ্ছে n তম ধ্বংসাত্মক ব্যতিচার। তাহলে পরপর দুটি ধ্বংসাত্মক ব্যতিচারের মধ্যে পার্থক্য কত আসবে, তাহলে এবার দেখো সেটা আমরা নির্ণয় করব। পরপর দুটি ধ্বংসাত্মক ব্যতিচারের মধ্যে দূরত্ব, এই দূরত্বটা কত হবে, তাহলে দেখো, তাহলে এই দূরত্বটাকে আমরা y ধরছি, তাহলে y সমান কী হবে xn+1 মাইনাস কত xn। তাহলে এইটাকে তুমি যদি একেবারে গুণ করো 2n+1, এটা দেখো আসবে 2n প্লাস এখানে 2 + 1 মানে কত 3, আর এটা কত আসবে λ/2 ইন্টু ডি বাই কত 2d, আর মাইনাস দিয়ে দেখো ওটা আছে মাইনাস তোমার এখানে এইটা 2n+1 ইন্টু λ/2 ইন্টু ক্যাপিটাল ডি বাই কত 2 ইন্টু স্মল ডি। এই বিয়োগটা যদি করা যায়, বিয়োগটা তোমরা নিজেরা করবে, তাহলে এই বিয়োগটা করলে তোমার এটা আসবে λ ইন্টু ক্যাপিটাল ডি বাই 2 ইন্টু কত স্মল ডি। তাহলে এই জায়গাটা ভালো করে তোমরা লক্ষ্য করো যে এখানে আমরা পেয়েছিলাম পরপর দুটি আলোকিত অংশের মধ্যে দূরত্ব, আর এটা হচ্ছে পরপর দুটি অন্ধকার অংশের মধ্যে দূরত্ব। তাহলে সমীকরণ থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে পরপর দুটি আলোকিত অংশ এবং পরপর দুটি অন্ধকার অংশের মধ্যবর্তী যে দূরত্ব সেটা কি সেম, অর্থাৎ এটা দ্বারা প্রমাণিত হয় যে একটা আলোকিত অংশ আর আরেকটা আলোকিত অংশের মধ্যে কি একটা অন্ধকার অংশ থাকবে, বা পরপর দুটি অন্ধকার অংশের মাঝখানে একটা আলোকিত অংশ থাকবে। আর ওই যে মাঝখানে যে আলোকিত অংশ আর অন্ধকার অংশের যে দূরত্ব বা বেধ, সেই বেধটা কী হবে, সমান হবে। অর্থাৎ এই পর্দাতে এখানে কি একটা আলোকিত অংশ, তারপরে একটা কি হবে অন্ধকার অংশ, তারপরে আবার আলোকিত অংশ, তারপরে আবার অন্ধকার, এই দিকেও কি আলোকিত অন্ধকার আলোকিত অন্ধকার এরকম কি অংশ পাওয়া যাবে। এবং আলোকিত অংশের বেধ এবং অন্ধকার অংশের বেধটা কী হবে, সেম হবে। অর্থাৎ যতটা অংশ জুড়ে আলোকিত অংশ ততটা অংশ জুড়ে কি অন্ধকার অংশ থাকবে। ঠিক আছে, তাহলে এখানে একটা সেন্ট্রাল ব্রাইট ব্যান্ড সি বিন্দুতে থাকবে, অর্থাৎ ওখানে হচ্ছে কেন্দ্রীয় চরম বিন্দু, মানে সব থেকে উজ্জ্বল পাওয়া যাবে। তারপরে দুই দিকে কী হবে, আলোকিত অংশ এবং অন্ধকার অংশ থাকবে। ঠিক আছে, তাহলে এই যে ওয়াই অর্থাৎ আলোকিত অংশের বেধ বা অন্ধকার অংশের বেধ, এইটাকে তোমার বলা হয় ঝালর প্রস্থ। ঝালর প্রস্থ ইংলিশে বলা হয় ফ্রিঞ্জ উইথ, WIDTH। তাহলে এটা হচ্ছে কি একটা ফ্রিঞ্জ উইথ। তাহলে ফ্রিঞ্জ উইথ হচ্ছে ওই আলোকিত অংশ আর অন্ধকার অংশের যে বেধ, সেটাকে বলা হচ্ছে ফ্রিঞ্জ উইথ। মানে এইখানে দেখো আলোকিত অংশ অন্ধকার অংশ এরকম পাওয়া যাচ্ছে, ওইগুলোকে তোমার বলা হচ্ছে কি একটা ঝালর। আর এক একটা ঝালরের যে প্রস্থ, সেই প্রস্থটা কত λd বাই কত 2d। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ঝালর প্রস্থের দৈর্ঘ্যটা বা ঝালর প্রস্থের যে ইকুয়েশান ওয়াই λd বাই 2d, এটা ভালো করে মুখস্থ করে রাখবে, কারণ এখান থেকে কিন্তু প্রবলেম পরীক্ষায় আসে। ঠিক আছে, এইবার এখানে দেখো এই যে ঝালর প্রস্থ সেটা কি কি বিষয়ের উপর ডিপেন্ড করছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঝালর প্রস্থ কি কি বিষয়ের উপর ডিপেন্ড করছে। এক নম্বর হচ্ছে ওয়াই, একটা হচ্ছে ডি, আর একটা হচ্ছে স্মল ডি। তাহলে দেখো ঝালর প্রস্থ তোমার ওয়াই যেটা,
সেই ওয়াই 1 নম্বর দেখো আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য তার সঙ্গে কি সমানুপাতিক, অর্থাৎ যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বড় সেই আলোর ক্ষেত্রে ঝালর প্রস্থ কী হবে, তত মোটা হবে, ঠিক আছে। আর যার তরঙ্গ দৈর্ঘ্য কি ছোট সেখানে কী হবে, ঝালর প্রস্থ ছোট হবে। কারণ এখানে আমরা বলেছিলাম এর আগে যে তোমার ইন্টারফেয়ারেন্স হতে গেলে সেখানে কি একটা মনোক্রোমাটিক লাইট হলে সব থেকে ভালো হয়। মনোক্রোমাটিক লাইট যদি হয়, মনোক্রোমাটিক লাইট কাকে বলে, যে লাইটে একটাই মাত্র কি থাকবে, ফ্রিকোয়েন্সি থাকবে, ঠিক আছে। তাহলে এই একটাই মাত্র ফ্রিকোয়েন্সি বা একটাই ওয়েভলেন্থ এটা থাকবে। তাহলে যে মনোক্রোমাটিক লাইটের ওয়েভলেন্থ বেশি সেই মনোক্রোমাটিক লাইটের ক্ষেত্রে তোমার কি হবে, ওয়েভলেন্থ বেশি হলে কি ফ্রিঞ্জ উইথটা বেশি হবে, আর যার কম তার ক্ষেত্রে কম হবে। আর একটা দেখো তোমার এই ছিদ্র আর পর্দার মধ্যে যে দূরত্ব তার সঙ্গে আবার কি সমানুপাতিক, অর্থাৎ এখানে পর্দাটা যদি অনেক বেশি দূরে থাকে, মানে কি ল্যামডাটা ফিক্সড, পর্দাটা যদি অনেক বেশি দূরে থাকে তাহলে ঝালর প্রস্থটা কি বড় হবে, অর্থাৎ বেশি অঞ্চল জুড়ে মানে অন্ধকার অংশ আর বেশি অঞ্চল জুড়ে কি আলোকিত অংশ পাওয়া যাবে। তাহলে 2 নম্বর ওয়াই সমানুপাতিক হচ্ছে কি ক্যাপিটাল ডি, আর 3 নম্বর দেখো ওয়াই সমানুপাতিক 1/d, অর্থাৎ ছিদ্রের মধ্যে দূরত্ব যত তোমার কি হবে কম হবে, ঝালর প্রস্থ তত কি হবে বড় হবে, কারণ ব্যস্তানুপাতিক, ঠিক আছে। আর এখান থেকে আরেকটা কোশ্চেনও দেয় যে এই যে টোটাল সিস্টেম, সেই টোটাল সিস্টেমটাকে যদি আমরা করি, একটা যে কোনো প্রতিসরাঙ্ক বিশিষ্ট মাধ্যম বা জলের মধ্যে হয়তো তুমি দেখা যাচ্ছে প্রবেশ করেছো, মানে টোটাল সিস্টেমটাকে আমরা জলের মধ্যে কি করছি, তাহলে তখন বায়ুতে করলে যে ফ্রিঞ্জ উইথ বা ঝালর প্রস্থ হবে ওটা যদি তোমার টোটালটা জলের মধ্যে করে দিই তাহলে ফ্রিঞ্জ উইথটা একই থাকবে না পরিবর্তন হবে। ভালো করে এখানে এটা মনে রাখবে যে বায়ুতে থাকলে কোনো একটা আলো তরঙ্গ দৈর্ঘ্য যা, ঠিক আছে, আর ওকে যদি তুমি যে কোনো একটা প্রতিসরাঙ্কযুক্ত মাধ্যমে প্রবেশ করাও তাহলে তার যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা কি হবে, এটা এরকম হবে। দেখো এখানে ল্যামডাটা হচ্ছে কি বায়ুতে তোমার তার তরঙ্গ দৈর্ঘ্য, আর ল্যামডা ড্যাশটা হচ্ছে যে মাধ্যমে তুমি প্রবেশ করিয়েছো সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক এই তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে দেখো প্রতিসরাঙ্ক তো একের থেকে বেশি হয় অন্য যে কোনো একটা মাধ্যমের ক্ষেত্রে, তাহলে সেখানে দেখো যেহেতু মিউয়ের মানটা বড় তাহলে ল্যামডা ড্যাশের ভ্যালুটা ল্যামডার থেকে কি হচ্ছে কমে যাচ্ছে, অর্থাৎ অন্য যে কোনো একটা প্রতিসরাঙ্কযুক্ত মাধ্যমে তুমি যদি এই টোটাল সিস্টেমটাকে প্রবেশ করাও তাহলে সেই মাধ্যমের ক্ষেত্রে আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা কি কমে গেল, আর তরঙ্গ দৈর্ঘ্য যদি কমে যায় তাহলে ফ্রিঞ্জ উইথ বা ঝালর প্রস্থ, সেই ঝালর প্রস্থটা কি হয়ে যাবে, কমে যাবে, ঠিক আছে। তাহলে দেখো এটা মনে রাখবে যে বায়ু মাধ্যমে যদি তোমার ঝালর প্রস্থ ওয়াই হয় তাহলে ওই মাধ্যমে ঝালর প্রস্থ সেটা যদি তোমার ওয়াই ড্যাশ হয় তাহলে ওয়াই ড্যাশ সমান কী হবে, ওয়াই বাই দেখো কত মিউ, অর্থাৎ এখানে আগে যা ঝালর প্রস্থ ছিল এখানে ঝালর প্রস্থ কী হয়ে যাবে, কমে যাবে। কতটা কমবে, তাহলে দেখো নিচে মিউ দিয়ে ভাগ করলে যেটা হবে সেইটা হবে ঝালর প্রস্থ, বোঝা গেল। তাহলে এখান থেকে এই কোশ্চেনগুলো আসে। আর আরেকটা কোশ্চেন এখান থেকে পরীক্ষায় আসে, খুব গুরুত্বপূর্ণ এটা। দেখো এখানে আমরা এই এসে যে আলোটা ব্যবহার করেছি সেই আলোটা হচ্ছে কি তোমার মনোক্রোমাটিক বা তোমার একটাই মাত্র তার তরঙ্গ দৈর্ঘ্য আছে সেই লাইট। এবার এখানে এসের জায়গায় যদি কেউ সাদা আলো ব্যবহার করে, ভালো করে দেখো ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, এটা সংক্ষেপে তোমার এরকমভাবে লেখে YDSE, ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। তাহলে এই ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্টে কেউ যদি মনোক্রোমাটিক লাইটের পরিবর্তে একটা সাদা লাইট ব্যবহার করে তাহলে তখন এই পর্দাতে কীরকম তোমার ব্যতিচারের ঝালর দেখা যাবে। তাহলে এটা মনে রাখবে, যদি আমরা মনোক্রোমাটিক লাইটের পরিবর্তে সাদা আলো ব্যবহার করি তাহলে সি বিন্দুতে একমাত্র কি সাদা আলোকিত অংশ পাওয়া যাবে, আর সি বিন্দুর উপরে এবং নিচে তোমার কি রঙিন ঝালর পাওয়া যাবে। রঙিন ঝালর বলতে আমরা জানি একটা সাদা আলো মানে কি 7টা বর্ণের আলোর কি সমষ্টি,
তাহলে সেখানে ওই যে বেনিয়া সহকলা বা ভিবজিওর এ অনুসারে কী হয়, পরিবর্তন হয়, মানে সব রকম তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে পাওয়া যায়। তাহলে এখানে এই দিকেও কী হবে, ঝালর যেগুলো পাওয়া যাবে সেই ঝালরটা কী হবে, ওইরকম রঙিন পাওয়া যাবে। অর্থাৎ দেখা যাচ্ছে লাল, তারপরে যেরকম ধরো থাকে, আর অর্থাৎ বা কোনো একদিক থেকে যদি তুমি দেখো বেগুনি, তারপরে নীল, তারপরে সবুজ, এরকম ধরো তুমি পাবে। এবং এখানে আরেকটা জিনিস, যদি আমরা মনোক্রোমাটিক লাইট ব্যবহার করি, এই পয়েন্টটা ভালো করে মনে রাখবে, যদি আমরা মনোক্রোমাটিক লাইট ব্যবহার করি তাহলে প্রত্যেকটা আলোকিত অংশ এবং অন্ধকার অংশ কী হবে, সমান হবে। কিন্তু যদি তুমি সাদা আলো ব্যবহার করো, এই রঙিন যে ঝালরগুলো পাওয়া যাচ্ছে, অর্থাৎ দেখা যাচ্ছে এখানে সাদা, তারপরে কি একটা কালো অংশ, তারপরে তুমি পেলে লাল অংশ, তারপরে লালের পরে কি আছে, হয়তো দেখা যাচ্ছে কমলা আসলো, এরকম যে তুমি পাবে, সেখানে ওই রঙিন ঝালরগুলোর প্রস্থ কিন্তু সবটা সমান হবে না। মানে এক একটা ঝালরের তোমার এক এক রকম কি বেদ পাওয়া যাবে। কেন পাওয়া যাবে? কারণ দেখো এখানে আমরা ঝালর প্রস্থের ইকুয়েশন কি দেখলাম, ওয়াই এটা ইকুয়াল টু ল্যামডা ইন্টু ক্যাপিটাল ডি বাই কত 2D। তাহলে ঝালর প্রস্থ কিসের উপর ডিপেন্ড করছে? এখানে দেখো ছিদ্র দুটোর মধ্যে দূরত্ব এবং পর্দার দূরত্বটা কি করেছে, তুমি সেম রেখেছো। তাহলে দেখো যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বড়, তার ঝালর প্রস্থ কী হবে, বড় হবে। তাহলে এখানে আমরা এই দিকে যেটা পাচ্ছি সেটা কি রঙিন, অর্থাৎ দেখো বেগুনি পাওয়া যাবে, তোমার নীল পাওয়া যাবে, কমলা পাওয়া যাবে, লাল পাওয়া যাবে, আসমানি পাওয়া যাবে, সবগুলো পাওয়া যাবে। এবার তোমাকে যদি বলে এই যতগুলা রঙিন ঝালর পাওয়া যাবে তার মধ্যে কার বেদ সব থেকে বড় হবে আর কার বেদ সব থেকে কি কম হবে, তাহলে এই ইকুয়েশন থেকে আমরা দেখতে পাবো। দেখো আমরা যদি লালের ক্ষেত্রে দেখি, তাহলে লালের ক্ষেত্রে তোমার কি হবে, ওয়াই আর দ্বারা প্রকাশ করছে আমরা, ওয়াই আর এটা সমান কী হবে, ল্যামডা আর ইন্টু কত ডি বাই 2 ইন্টু ক্যাপিটাল ডি। আর যদি আমরা ভায়োলেটের ক্ষেত্রে দেখি, তাহলে ওয়াই ভি এটা সমান কী হবে, ল্যামডা ভি ইন্টু ক্যাপিটাল ডি বাই 2 ইন্টু স্মল ডি। তাহলে এখানে দেখো আমরা জানি যে লাল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য কী হয়, বড় হয়। তাহলে লালের যদি তরঙ্গ দৈর্ঘ্য বড় হয়, অর্থাৎ এখানে দেখো ল্যামডা আর গ্রেটার দেন কত, ল্যামডা ভি, তাহলে অবশ্যই এখানে ওয়াই আর এটা গ্রেটার দেন কী হবে, ওয়াই ভি হবে, তাই না? অর্থাৎ লাল বর্ণের যে আলোর মানে ঝালরটা পাওয়া যাবে, সেই ঝালরটার বেদ সব থেকে কী হবে, বড় হবে রঙিনগুলোর মধ্যে। আর সব থেকে কম কোনটা হবে, অর্থাৎ সব থেকে ছোটো কোনটার হবে, বেগুনিটা। ঠিক আছে? আর বাকি পরপর যেগুলো চেঞ্জ হয় যেভাবে, সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, সেরকমভাবে চেঞ্জ হবে। তাহলে কোনটা সব থেকে বড়ো, লালেরটা, আর সব থেকে কম কোনটা হবে, বেগুনিরটা। ঠিক আছে? তাহলে এটা ভালো করে এখান থেকে কোশ্চেন আসে 1 নম্বরের, যে ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্টে যদি একবর্ণী পরিবর্তে কেউ সাদা আলো ব্যবহার করে, তাহলে ওই পর্দাতে যে ঝালরটা তৈরি হবে, সেই ঝালর কীরকম ঝালর হবে, তাহলে সেটা কী হবে, রঙিন ঝালর তৈরি হবে। ঠিক আছে? আর একটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, এখানে দেখো এই জায়গাটা কি আছে, ছিদ্র দুটো আছে, আর এখানে কি পর্দা আছে। ছিদ্র দুটোর মধ্যে দূরত্ব কত, 2D, 2 ইন্টু স্মল ডি, আর ছিদ্র আর পর্দার মধ্যে দূরত্ব হচ্ছে কি ক্যাপিটাল ডি। এবার এখানে একটা পয়েন্ট মাথায় রাখবে, যে যদি পর্দাটা এই ছিদ্র থেকে কি খুব কাছাকাছি থাকে, তাহলে এখানে যে ঝালরগুলো তৈরি হবে, সেই ঝালরগুলো দেখতে অনেকটা তোমার কি হবে, ওই হাইপারবোলা অর্থাৎ পরাবৃত্তের মতো কি তোমার পাওয়া যাবে। ঠিক আছে? পরাবৃত্তের মতো বলতে এই ঝালরগুলো অনেকটা তোমার এইরকম টাইপের হবে। ঠিক আছে? এটা একটা আলোকিত অংশ, তারপরে অন্ধকার অংশ, এরকম তোমার হবে। আর যদি তোমার ছিদ্রটা অনেক দূরে থাকে, এই পর্দাটা যদি অনেক দূরে থাকে, তাহলে তখন ঝালরগুলো কি এরকম সরল রেখা টাইপের হবে। অর্থাৎ এই একটা আলোকিত অংশ, তারপরে তোমার এরকম একটা অন্ধকার অংশ পাওয়া গেল। ঠিক আছে? একটা আলোকিত অংশ, একটা অন্ধকার অংশ, একটা আলোকিত অংশ, একটা অন্ধকার অংশ তোমার এরকমভাবে পাওয়া যাবে। আর যদি তোমার ছিদ্রটা কি বললাম, যদি ছিদ্র থেকে পর্দাটা কাছাকাছি থাকে, তাহলে যে ঝালরগুলো হবে, সেই ঝালরগুলো হচ্ছে কি হাইপারবোলা, মানে পরাবৃত্তের মতো হবে। ঠিক আছে? আর যদি তোমার
এই যে পর্দা, সেই পর্দাটা অনেক দূরে থাকে, তাহলে যে ঝালরগুলো পাওয়া যাবে সেই ঝালরগুলো কীরকম সরল রেখা, ঠিক আছে, রেখা টাইপের হবে। এগুলো কিন্তু শর্ট কোশ্চেনে আসে, এগুলো ভালো করে মাথায় রাখবে। এবার আমরা যেটা বার করব সেটা হচ্ছে এই ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় যে ঝালরগুলো পাওয়া গেল সেই ঝালরের কৌণিক বেদ বার করব, ঠিক আছে। তাহলে এখানে ঝালরের কৌণিক বেদ, সেটা তার রাশিমালা কীরকম হবে দেখো। কৌণিক বেদ বলতে জাস্ট এখানে আলাদা করে একটা আমি ছবি আঁকছি। এখানে এইটা ধরে নাও সেন্ট্রাল ব্রাইট ব্যান্ড সি, আর এখানে দেখো এই যে ও বিন্দু আছে সেই ও বিন্দুটা, ওকে। আর এই জায়গাটায় ধরো একটা আলোকিত অংশ তৈরি হয়েছে, সেই আলোকিত অংশের বেদ এতটা, যেটা আমরা ওয়াই পেলাম ল্যামডা ডি বাই ক্যাপিটাল ডি। তাহলে দেখো ও বিন্দু থেকে ঝালরের শুরু এইটা আর শেষ এইটা, ঠিক আছে, অর্থাৎ যে আলোকিত অংশটা পেয়েছি আমরা, তাহলে এই শুরু এবং শেষ এই অংশটা দেখো ও বিন্দুতে কী করেছে, একটা কোণ উৎপন্ন করেছে। তাহলে যে কোণটা উৎপন্ন করছে সেই কোণটাকে তোমার বলা হচ্ছে কি ঝালরের কৌণিক বেদ। ক্লিয়ার? তাহলে এখানেও দেখো পি বিন্দুতে কি হয়েছে, ঝালর তৈরি হয়েছে, সেখানে আমরা দেখেছি আলোকিত বা অন্ধকার অংশ পাওয়া যাচ্ছে, এবং আলোকিত অংশ এবং অন্ধকার অংশের বেদটা কি সেম, ঝালর প্রস্থ কি সেম। তাহলে এইবার সেই ঝালরের কি আমরা কৌণিক বেদ বার করব, ওকে। তাহলে ও বিন্দু থেকে যদি আমরা এরকমভাবে পি বিন্দুতে একটা রেখা টানি, তুমি ধরে নাও এই যে এটা হচ্ছে কি থিটা। ভালো করে লক্ষ্য করো, এখানে সি বিন্দু থেকে আর ও বিন্দু থেকে একটা রেখা আমরা আগেই টেনেছি, দিয়ে ও বিন্দু থেকে পি বিন্দু থেকে একটা রেখা টানলাম, আর এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত, থিটা। এবার পি বিন্দুতে যদি আমরা এনতম একটা আলোকিত অংশ বা এনতম একটা অন্ধকার অংশ ধরে নিই, আমরা একটু আগেই দেখলাম যে আলোকিত অংশ আর অন্ধকার অংশ দুটোই কি সেম বেদের হবে বা বেদের হয়। তাহলে ওখানে দেখো দুটোর যে কৌণিক বেদ সেটাও কী হবে, সেম হবে। তাহলে যে কোনো একটার আমরা বার করব, হয় আলোকিত অংশ না হলে কি অন্ধকার অংশ, ঠিক আছে। এবার এখানে এই থিটার ভ্যালুটা আমরা যদি বার করতে পারি, ভালো করে এখানে দেখো, এখানে ও সিপি একটা কি সমকোণী ত্রিভুজ। তাহলে তার ক্ষেত্রে যদি আমরা ট্যান থিটা বার করি, তাহলে ওখানে তুমি ধরে নাও পি বিন্দুতে এনতম কি আলোকিত অংশ পাওয়া গিয়েছে, তাহলে এটা থিটা এন লিখলাম আমরা। তাহলে থিটা এন এটা ইকুয়াল টু কী হবে, এক্স এন বাই কত, ক্যাপিটাল ডি, যেখানে এক্স এনটা কি সি বিন্দু থেকে ওই এনতম আলোকিত অংশের দূরত্ব, ঠিক আছে। এইবার দেখো যদি থিটা এনের ভ্যালুটা কি খুব ক্ষুদ্র হয় বা পি বিন্দুটা যদি সি বিন্দুর কি খুব কাছাকাছি হয়, তাহলে আমরা জানি যদি থিটা এন খুব ক্ষুদ্র হয় তাহলে ট্যান থিটা নিয়ারলি ইকুয়াল টু কি থিটা লেখা যায়। তাহলে এটাকে কি লিখতে পারি আমরা, থিটা এন, তাহলে এটা ইকুয়াল টু কি এক্স এন বাই কত, ক্যাপিটাল ডি। এটা লেখা যাবে, এটা তখনই লেখা যাবে যদি থিটা এনের ভ্যালুটা কী হয়, খুব ক্ষুদ্র হয়, ওকে। এবার দেখো এক্স এনের একটা ইকুয়েশন ছিল, এক্স এন ইকুয়াল টু কী ছিল, এন ল্যামডা ইন্টু ক্যাপিটাল ডি বাই 2 ইন্টু স্মল ডি, এটা ছিল। তাহলে সেইটাই এবার আমরা কি এখানে অ্যাপ্লাই করব, ওকে। তাহলে দেখো কিভাবে, তাহলে এটা হচ্ছে তোমার কি এনতম তোমার আলোকিত যে অংশ, সেই আলোকিত অংশের তোমার ইকুয়েশন, এটা হচ্ছে এনতম আলোকিত অংশের কৌণিক, মানে ওখান থেকে দূরত্বটা। তাহলে এইবার এখানে দেখো থিটা এন এটা সমান হচ্ছে এন ল্যামডা ইন্টু ক্যাপিটাল ডি বাই 2 ইন্টু স্মল ডি ইন্টু কত, ক্যাপিটাল ডি। এখানে আমরা কি করলাম, জাস্ট এক্স এনের যে আগে ভ্যালুটা পেয়েছি সেই ভ্যালুটা বসিয়ে দিলাম, ওকে। এবার এখানে দেখো ডি ডি কী হয়ে গেল, কেটে গেল। তাহলে এটা হচ্ছে এনতম আলোকিত অংশের যে শুরুতে অংশ, সেটার হচ্ছে কি তোমার কৌণিক বেদ। এবার এন প্লাস ওয়ানতমর যদি আমরা বার করি, তাহলে এটা কী হবে, থিটা এন প্লাস ওয়ান, এটার ক্ষেত্রে কী হবে, এন প্লাস ওয়ান ইন্টু ল্যামডা বাই 2 ইন্টু কত, ক্যাপিটাল ডি স্মল ডি, এটা আসছে। তাহলে এই পরপর দুটো যে
তোমার আলোকিত অংশ তার কৌণিক বেদের পার্থক্য কত হবে? তাহলে এটা দেখো থিটা এন প্লাস ওয়ান মাইনাস থিটা এন, এটা সমান কত আসবে? এটা থেকে এটা বাদ, তাহলে দেখো এন প্লাস ওয়ান ল্যামডা বাই টু ইন্টু ডি মাইনাস এন ল্যামডা বাই হচ্ছে টু ইন্টু ডি। তাহলে এটা সমান কী হবে? দেখো এটাকে তুমি ল্যামডা দিয়ে গুণ করো, তাহলে প্রথমটা আসবে এন ল্যামডা বাই টু ডি আর এটা হচ্ছে ল্যামডা বাই টু ডি, তাহলে একটা কেটে যাবে। তাহলে আলটিমেট ইকুয়েশন আসবে দেখো ল্যামডা বাই কত টু ডি। ঠিক আছে, তাহলে এখানে একটা ঝালরের যে কৌণিক বেদ, সেই কৌণিক বেদ থিটা বা কৌণিক বেদের যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটা কি ল্যামডা বাই টু ডি, টু ইন্টু স্মল ডি। অর্থাৎ দেখো ঝালরের যে কৌণিক বেদ সেটা কিন্তু এই ছিদ্র থেকে পর্দার দূরত্ব ক্যাপিটাল ডি তার উপরে ডিপেন্ড করছে না। ঠিক আছে, তাহলে যে কোনো একটা ঝালরের যে কৌণিক বেদ সেটা হচ্ছে কত ল্যামডা বাই কত টু ডি। ভালো করে এটা মনে রাখবে। ক্লিয়ার? তাহলে আমরা ঝালরের কি এমনি বেদ পেলাম যেটাকে বলা হচ্ছে ঝালর প্রস্থ, আর এটা হচ্ছে ঝালরের কি কৌণিক বেদ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঝালর প্রস্থ এবং ঝালরের কৌণিক বেদ এই যে ইকুয়েশান, সেই ইকুয়েশানগুলো অবশ্যই ভালো করে মাথায় রাখতে হবে। ক্লিয়ার? তাহলে এবার দেখো এখানে আলোকিত অংশের কৌণিক বেদ যা হবে, অন্ধকার অংশের কৌণিক বেদটা কী হবে? সেম হবে। কেন? কারণ একটু আগে আমরা দেখলাম ঝালর প্রস্থ তার দৈর্ঘ্য কি সমান, অর্থাৎ যতটা অংশে যতটাতে আলোকিত অংশ থাকে আর ততটা জায়গায় জুড়ে কি অন্ধকার অংশ থাকে। ওকে, এইবার যেটা আমরা বার করব, এই যে ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় আলোকিত অংশ বা অন্ধকার অংশ আমরা পেলাম, এখানে ওই যে আলোকিত অংশ বা অন্ধকার অংশ অর্থাৎ গঠনমূলক এবং ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে যে তীব্রতা বা ইন্টেন্সিটি এর ভ্যালু কী হবে সেটা আমরা ক্যালকুলেট করব। ঠিক আছে, কি বললাম? ইন্টেন্সিটি বা প্রাবল্য। ভালো করে লক্ষ্য করো, এখানে দেখো S1 আর S2 দুটোই হচ্ছে কি সুসঙ্গত আলোক উৎস। তাহলে সুসঙ্গত আলোক উৎস মানে কি? দুটোর তোমার কি হবে ইন্টেন্সিটি বা প্রাবল্যটা কী হবে? সেম হবে। তাহলে তুমি ধরে নাও এখানে যে আলোকিত অংশটা মানে এখান দিয়ে যে আলোটা যাচ্ছে তার যে ইন্টেন্সিটি সেটা হচ্ছে কত I0, আর এখান দিয়ে যেটা যাচ্ছে সেটাও হচ্ছে কত I0। তাহলে পি বিন্দুতে যে অংশটা পাওয়া যাচ্ছে অর্থাৎ উপরিপাতনের ফলে যে তোমার লব্ধিটা পাওয়া যাচ্ছে, লব্ধি আলোক তরঙ্গ, তার তোমার ইন্টেন্সিটি কত হবে? ভালো করে দেখো এবার। তাহলে ইন্টেন্সিটিটা কি আমরা ক্যালকুলেট করব। তাহলে পি বিন্দুতে যে আলোটা পাওয়া যাচ্ছে তার ইন্টেন্সিটি আমরা ধরলাম কত? আই। তাহলে আই সমান, তাহলে এর আগে দেখবে আমরা একটা ইকুয়েশন পড়েছিলাম, যদি আলোর ব্যতিচার হয় তাহলে যে বিন্দুতে দুটো আলোকরশ্মি মিলিত হচ্ছে সেখানে লব্ধি আলোক তরঙ্গের তীব্রতা আই, এটার সমান I1 প্লাস I2 প্লাস 2 ইন্টু রুট ওভার অফ I1 I2 ইন্টু কস ফাই। এটা ছিল, যেখানে ফাইটা কি? ফাই হচ্ছে যে দুটো আলোক তরঙ্গ ওখানে গিয়ে মিলিত হচ্ছে তাদের মধ্যে কি দশা পার্থক্য। দেখো এর আগের দিনে বলেছিলাম যে ইন্টারফারেন্স ঘটতে গেলে দুটো আলোকরশ্মির দশা পার্থক্য না থাকলে ভালো হয়, বা দশা পার্থক্য যদিও থাকে তাহলে সেটা কী হতে হবে? ধ্রুবক হতে হবে। অর্থাৎ একটার যদি দশা পরিবর্তন হয় সঙ্গে সঙ্গে অন্যটার দশাকেও তোমার কী হতে হবে? পরিবর্তিত হতে হবে। এবার এখানে দেখো দুটো আলোকরশ্মি অর্থাৎ I1 এবং I2 দুটো কি সেম, এবং সেটা আমরা কত ধরে নিয়েছি? I0। আর এই আলোটার যে দুটো যাচ্ছে সেটা তুমি ধরে নাও ওদের মধ্যে দশা পার্থক্য কত? ফাই। তাহলে I সমান কি লেখা যাবে? I0 প্লাস I0 প্লাস 2 ইন্টু রুট ওভার অফ I0 ইন্টু I0 ইন্টু কত? কস ফাই। ক্লিয়ার? তাহলে এইটাকে দেখো I0 প্লাস I0 মানে কত? 2I0, আর ওইটা দেখো 2 ইন্টু রুটের মধ্যে I0 স্কোয়ার, তাহলে বাইরে বার করে দিলে I0 হয়ে গেল ইন্টু কত? কস ফাই। এবার এক কাজ করে এখান থেকে 2I0টা কমন নিয়ে নাও, তাহলে 1 প্লাস কি হলো? কস ফাই। তাহলে এটা দেখো 2I0 ইন্টু 1 প্লাস কস ফাই,
এটা কীরকম লেখা যাবে 2 ইন্টু কস স্কোয়ার ফাই বাই 2। ঠিক আছে, তাহলে এইটা সমান কি আসছে 4i0 ইন্টু কস স্কোয়ার ফাই বাই 2। তাহলে এইটা হচ্ছে লব্ধি যেটা, অর্থাৎ পি বিন্দুতে এই যে দুটো আলোকরশ্মি গেল সেই আলোকরশ্মি দুটোর কি উপরিপাতনের ফলে যেটা তৈরি হয়েছে লব্ধি, তার ইন্টেন্সিটি। এবার দেখো লব্ধিটার ইন্টেন্সিটি আবার কার উপর ডিপেন্ড করছে, ফাইয়ের উপর ডিপেন্ড করছে। তাহলে লব্ধিটার ইন্টেন্সিটি কখন বেশি হবে এবং কখন কম হবে সেটাকে আমরা ক্যালকুলেট করব। তাহলে দেখো আয়ের ভ্যালু ম্যাক্সিমাম হবে তখনই যদি এইটা কি হয় 1 হয়। তাহলে দেখো আই এর মান সর্বোচ্চ হবে যখন দেখো cos ফাই বাই 2 এটা সমান কত +-1 হবে। দেখো যদি +1 হয় তার স্কোয়ার আছে, তার মানে 1 হয়ে গেল, -1 তার স্কোয়ার করলে কি 1 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা ম্যাক্সিমাম তখনই হবে যদি তোমার কি হয় এই cos ফাই বাই 2 এটা সমান কত +-1। তাহলে দেখো cos এটা সমান আমরা লিখতে পারি cos ফাই বাই 2 এটা সমান হচ্ছে কত n পাই। ভালো করে লক্ষ্য করো, যদি তুমি n এর ভ্যালু কত 0 বসাও, তাহলে n এর ভ্যালু যদি তুমি 0 বসাও তাহলে দেখো তখন কি হয়ে যাবে 1 হয়ে যাবে, কারণ আমরা জানি cos 0 সেটা কত হয় 1 হয়। ঠিক আছে, তাহলে এইবার এখানে ফাই এর ভ্যালু কত আসছে, তাহলে ফাই এটা সমান, হ্যাঁ এখানে আরেকটা জিনিস দেখো n এটা ইকুয়াল টু কত হবে 0 হবে। n যদি 0 হয় তার মানে তারপরে n ইকুয়াল টু যদি +-1 হয়, তাহলে n এর যে ভ্যালু সেটা মনে রাখবে, n এর ভ্যালু 0 +-1 +-2 +-3 এরকমভাবে কি চলবে। তাহলে এখান থেকে ফাই ইকুয়াল টু কত আসবে 2n পাই। তাহলে এখানে দেখো এই লব্ধি যেটা পাওয়া যাচ্ছে সেই লব্ধির বিস্তারটা বেশি তখনই হবে যদি দশা পার্থক্য এটা কত হয় 2n পাই। তাহলে দশা পার্থক্য যদি এটা হয় তাহলে পথ পার্থক্য কত হবে, তাহলে ভালো করে লক্ষ্য করো। পথ আমরা জানি, দেখো একটা ফেজ ডিফারেন্স এটা সমান কি হয় 2π/λ ইন্টু পাথ ডিফারেন্স, এটা আমরা জানি। তাহলে এখানে ফেজ ডিফারেন্সটা কত 2πn, এটা সমান হচ্ছে 2π/λ ইন্টু পাথ ডিফারেন্সটাকে কি আমরা ডেল x দ্বারা প্রকাশ করছি। তাহলে এখান থেকে দেখো 2π কেটে গেল, তাহলে ডেল x এটা ইকুয়াল টু কত n λ। তাহলে যদি তোমার পাথ ডিফারেন্সটা কি n λ সঙ্গে সমান হয় তাহলে তখন কি ইন্টেন্সিটিটা কি হচ্ছে বেশি হচ্ছে, আর ইন্টেন্সিটি বেশি মানে কি সেখানে কি অবশ্যই গঠনমূলক বা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি হবে। তাহলে এইটার ভ্যালু যদি 1 হয় তাহলে আয়ের যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা কত হবে, তাহলে আয়ের ম্যাক্সিমাম ভ্যালু দেখো আই ম্যাক্স সেটা সমান কত 4i0। তাহলে এটা হচ্ছে কি আয়ের ম্যাক্সিমাম মান। তাহলে এখানে এই যে ইকুয়েশান সেই ইকুয়েশানটাকে আমরা এরকমভাবে লিখতে পারি আই ইকুয়াল টু আই ম্যাক্স ইন্টু কত cos স্কোয়ার ফাই বাই 2, যেখানে আই ম্যাক্স ইকুয়াল টু কত 4i0। তাহলে এটা মনে রাখবে যে এখানে ইয়ংয়ের ডাবল স্লিট এক্সপেরিমেন্টে ছিদ্র দুটো দিয়ে যে আলোক রশ্মিটা যাচ্ছে সেই আলোক রশ্মির তীব্রতা যদি I0 হয় তাহলে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে তীব্রতার মান কত হবে, গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে তীব্রতার মান হচ্ছে কত 4i0। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আলোর যে ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র পরীক্ষা সেখানে দুটো ছিদ্র দিয়ে যে আলো যাচ্ছে তার তীব্রতা যদি I0 হয় তাহলে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে দেখো গঠনমূলক ব্যতিচার মানে কি সেখানে তোমার আলোর যে ইন্টেন্সিটি সেই ইন্টেন্সিটিটা বেশি হবে, আর ইন্টেন্সিটি এখানে বেশি সেটা কত 4i0, অর্থাৎ 4i0 যদি হয় তাহলে সেখানে কি হবে কনস্ট্রাকটিভ বা গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে। ওকে, এবার আমরা দেখব যে ধ্বংসাত্মক ব্যতিচার কখন হবে। ভালো করে লক্ষ্য করো, তাহলে ধ্বংসাত্মক ব্যতিচার মানে কি আয়ের যে ভ্যালু সেটা কি হবে সর্বনিম্ন হবে, আর আয়ের ভ্যালু সর্বনিম্ন তখনই হবে যদি এইটার ভ্যালু কি হয় সর্বনিম্ন হয়। তাহলে এইবার ভালো করে লক্ষ্য করো, তাহলে আই সর্বনিম্ন হবে যখন
তোমার কি হবে দেখো, এই cos স্কোয়ার ফাই বাই টু এটা সমান কত 0 হবে। তাহলে এটা যদি 0 হয় তাহলে দেখো i এর ভ্যালুটা কত হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে তখন এটা ফাই বাই টু এটা সমান লেখা যাবে দেখো 1 মাইনাস n মাইনাস হাফ ইন্টু কত, এটা ইন্টু কত লেখা যাবে পাই লেখা যাবে। তাহলে দেখো ফাই বাই টু এটা সমান n মাইনাস হাফ ইন্টু কত পাই, যেখানে n এর ভ্যালু তোমার কত হবে দেখো, n এর ভ্যালু একটু আগে আমরা দেখলাম, সেই n এর ভ্যালু তোমার এখানে 0 পাই বাই প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 এরকমভাবে কি চলবে। তাহলে আগেরটার মতোই, তাহলে n এর ভ্যালু 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 এরকমভাবে চলবে। তাহলে এখানে দেখো তুমি যদি এটাকে আরেকটা কাজ করো, ফাই বাই টু এটার সমান এটাকে লসাগু করলে কত 2n মাইনাস 1 বাই টু ইন্টু এখানে কত পাই। তাহলে এখানে এইটা কেটে গেল। তাহলে এখানে দেখো ফাই এটা ইকুয়াল টু 2n মাইনাস 1 ইন্টু কত পাই। তাহলে যদি তোমার দশা পার্থক্য 2n মাইনাস 1 ইন্টু পাই এটার সঙ্গে, এবার এখানে দেখো n এর ভ্যালু এখানে যদি 1 হয় তাহলে n এর ভ্যালু 1 হলে দেখো 2 মাইনাস 1 মানে cos পাই হয়ে যাবে, তাই না। তাহলে এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনগুলো তোমাকে কি করতে হবে ভালো করে মাথায় রাখতে হবে, যে কখন তোমার গঠনমূলক ব্যতিচার হবে দশা পার্থক্য, এবং দশা পার্থক্য যদি এবার এটা হয় তাহলে পাথ ডিফারেন্স কত আসবে দেখো, পাথ ডিফারেন্স এটা সমান হচ্ছে ল্যামডা বাই টু পাই ইন্টু হচ্ছে কি ফেজ ডিফারেন্স, এটা ফাই, ঠিক আছে। তাহলে এটা সমান দেখো ল্যামডা বাই টু পাই ইন্টু এটা কত আছে 2n মাইনাস 1 ইন্টু পাই। তাহলে এখানে দেখো এই পাইটা কেটে গেল, তাহলে 2n মাইনাস 1 ইন্টু কত ল্যামডা বাই টু। তাহলে যদি পাথ ডিফারেন্সের ভ্যালুটা ল্যামডা বাই টু ইন্টু 2n মাইনাস 1 বা 2n মাইনাস 1 ইন্টু ল্যামডা বাই টু হয়, তাহলে সেখানে দেখো তোমার কি ইন্টেন্সিটির যে ভ্যালু সেটা কি সব থেকে কম হবে। এবার এখানে এইটার ভ্যালু আমরা কত ধরেছি cos স্কোয়ার ফাই বাই টু, এটার ভ্যালু 0, তাহলে এটা যদি তোমার 0 হয় তাহলে দেখো এখানে ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে ইন্টেন্সিটি i সেটা কত 0। তাহলে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে তোমার এইটা হবে কত 4i0, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, আর ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে এটা কত 0। এবং আরেকটা জিনিস এখানে মাথায় রাখবে, যদি তোমার এখানে এই S1 এবং S2 থেকে যে আলোকরশ্মি দুটো যাচ্ছে সেই আলোকরশ্মি দুটো তীব্রতা যদি তোমার সমান না হয়, এখানে দেখো একটার ইন্টেন্সিটি বা তীব্রতা কত ধরেছিলাম আমরা I0, আর আরেকটা হচ্ছেও কত I0। তাহলে যদি দুটো সমান না হয় তাহলে দেখো ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে লব্ধি যে তোমার তরঙ্গটা পাওয়া যাচ্ছে বা ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে যে লব্ধি ইন্টেন্সিটিটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু আর 0 হবে না। এখানে কি হলো, যেহেতু দুটোর তীব্রতা সমান এবং লব্ধি যেটা পাওয়া যাচ্ছে সে লব্ধিটার কত 0 আসছে, কিন্তু যদি তোমার দুটো সমান না হয় তাহলে তখন কিন্তু সেটা 0 হবে না, ঠিক আছে। তাহলে এই কটা পয়েন্ট খুব ভালো করে মনে রাখবে, এখানে যেগুলো সবথেকে বেশি কোশ্চেনে আসে সেই কটা পয়েন্ট নিয়ে জাস্ট আমি আরেকবার আলোচনা করছি। যে ঝালর প্রস্থের যে রাশিমালা আমরা কি পেলাম, y সমান আছে ল্যামডা ডি বাই টু ইন্টু কত স্মল ডি, অর্থাৎ ল্যামডা ইন্টু ক্যাপিটাল ডি বাই টু ইন্টু স্মল ডি, এর রাশিমালা নির্ণয় করতে দেয়। এবং এখান থেকে কিন্তু ম্যাথামেটিক্যাল কোশ্চেন আসে, এবং এখান থেকে এই কোশ্চেনটাও আসে যে টোটাল সিস্টেমটা বায়ুর পরিবর্তে যদি আমি যে কোনো একটা মিউ প্রতিসরাঙ্ক বিশিষ্ট মাধ্যমে ডুবিয়ে করি তাহলে তখন তোমার ঝালর প্রস্থর কী পরিবর্তন ঘটবে, ঠিক আছে। তাহলে ঝালর প্রস্থ আগে যা ছিল সেটাকে কি মিউ দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হবে। তারপরে এখানে সাদা মানে যে কোনো মনোক্রোমাটিক লাইট বা একবর্ণীয় আলোর পরিবর্তে কেউ যদি সাদা আলো ব্যবহার করে তাহলে ঝালরের প্রকৃতিটা কীরকম হবে, তাহলে ঝালরের প্রকৃতিটা কী হবে, এখানে রঙিন ঝালর তৈরি হয়ে যাবে, অর্থাৎ এখানে সাদা দুই দিকে কি রঙিন একটা ঝালর কি পাওয়া যাবে। আর এখানে তোমার কোনটার বেধ সবথেকে বেশি হবে, কোনটার বেধ সবথেকে কম হবে। আমরা দেখলাম যে আলো তরঙ্গদৈর্ঘ্য বড় তার ঝালর প্রস্থ কি বড় হবে, তাহলে লাল বর্ণের আলোর যে ঝালরের অংশ সেটা সবথেকে মোটা হবে, আর বেগুনি যেটা সেটা সবথেকে কী হবে ছোট হবে। আর আরেকটা হচ্ছে
যদি ছিদ্রটা থেকে পর্দাটা খুব কাছাকাছি থাকে তাহলে তখন তোমার কি হবে, একটা ওই ভুলে গেলাম, হ্যাঁ, ওখানে যদি ছিদ্রটা থেকে পর্দাটা খুব কাছাকাছি থাকে তাহলে তোমার হাইপারবোলা হবে। আর যদি পর্দাটা ছিদ্র থেকে অনেক দূরে থাকে তাহলে সেখানে কি সরল রেখা অংশের মধ্যে পাওয়া যাবে, মানে এরকম একটা রেখা টাইপের ঝালর পাওয়া যাবে। ওকে, আর এখানে ইন্টেন্সিটি যেটা বললাম, যদি গঠনমূলক ব্যতিচার হয় তাহলে সেখানে ইন্টেন্সিটি কী হবে, আর ধ্বংসাত্মক ব্যতিচার যদি হয় তাহলে সেখানে ইন্টেন্সিটি কী হবে। আর আরেকটা জিনিস, ঝালরের যে কৌণিক বেদ, সেই কৌণিক বেদটা ভালো করে মনে রাখবে। আর ঝালরের যে কৌণিক বেদ সেটা কিন্তু এই ছিদ্র এবং পর্দার মধ্যে যে দূরত্ব ক্যাপিটাল ডি তার উপরে নির্ভর করে না। ঝালর কৌণিক বেদের ইকুয়েশনটাও তোমরা ভালো করে মনে রাখবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। গলা তো পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে। নেক্সট ক্লাসে আমরা আর যেটা আছে, এই আলোর গতিপথে যদি অন্য একটা প্রতিসরাঙ্কযুক্ত মাধ্যম দিয়ে দেওয়া হয় তাহলে তার ক্ষেত্রে কি হবে। ওকে।